আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাভেদ অনলাইন একাডেমির পক্ষ থেকে সকল শিক্ষার্থীদেরকে স্বাগতম। আজ আমরা জীববিজ্ঞান প্রথম অধ্যায়ের পার্ট 3 অর্থাৎ সর্বশেষ পাঠ, নবম দশম শ্রেণীর সর্বশেষ জীববিজ্ঞানের সর্বশেষ প্রথম অধ্যায়ের পাঠ নিয়ে আলোচনা করব। তো প্রথমে আমরা জেনে নিচ্ছি শ্রেণীবিন্যাসের বিভিন্ন ধাপ। আমরা জানি যে শ্রেণীবিন্যাসের একটা পদ্ধতি, এটা আন্তর্জাতিকভাবে স্বীকৃত একটা পদ্ধতি। তো এখানে বিভিন্ন ধাপ অনুসরণ করে জীব অথবা জীব বলে অর্থাৎ উদ্ভিদ এবং প্রাণী শ্রেণীবিন্যাস করা হয়। তো কি বলা হয়েছে এখানে, যে একটি জীবকে প্রজাতি পর্যায়ে বিন্যাসে মূলত আন্তর্জাতিক কোড চিহ্নিত 7টি ধাপ রয়েছে, যেটাকে আমরা ইংলিশে বলি টেক্সন, বা এক বচন টেক্সা বলা হয়। বহু বচন টেক্সা, এক বচন টেক্সন বলা হয়। তো ধাপগুলো কি? ধাপগুলো হচ্ছে রাজ্য বা জগৎ, ইংলিশে বলি কিংডম; পর্ব, ফাইলাম অথবা বিভাগ, ইংলিশে বলে ডিভিশন; শ্রেণী, ক্লাস; বর্গ, অর্ডার; গোত্র, ফ্যামিলি; গণ, জেনাস; প্রজাতি, স্পেসিস। এখন আমাদের অনেক সময় ধাপগুলো পরীক্ষাতে সিরিয়ালে বলতে বলে বা বলে নিচের কোন ধাপের ক্রমটা সঠিক। সেই ক্ষেত্রে অনেক সময় আমাদের এলোমেলো হয়ে যেতে পারে, তাই আমি এখানে দুইটি মনে রাখার কৌশল ব্যবহার করেছি, একটা বাংলায় আর একটা ইংরেজিতে। চলো আমরা একটু দেখি। বাংলায় কি বলা হয়েছে? জবা ফুল শ্রাবণে বর্ষায় গাছে গাছে প্রস্ফুটিত। কি বললাম? জবা ফুল শ্রাবণে বর্ষায় গাছে গাছে প্রস্ফুটিত। এখানে জবা বলতে কি বোঝানো হয়েছে? জবা মানে এখানে বোঝানো হয়েছে জগৎ বা রাজ্য। আমরা ইংলিশে, বাংলাতে বললে ফুল, এখানে বলা হয়েছে ফাইলাম থেকে ফুল কথাটা আসছে, অর্থাৎ পর্ব, ফুল পর্ব। আমরা অনেক সময় বলি না যে ফুল পর্বের নাটক ফুল, তাহলে এখানে ফুল। শ্রাবণ মানে এখানে শ্রেণী, বর্ষায় মানে বর্গ, গাছে মানে প্রথমটা গোত্র, আর পরবর্তী গাছে মানে গণ, আর প্রস্ফুটিত মানে প্রজাতি। তাহলে আমরা একসাথে বলে জবা ফুল। জবা মানে জগৎ বা রাজ্য, জ আছে এখানে, কথাটা খেয়াল করবো। ফুল মানে পর্ব, শ্রাবণ শ্রেণী, বর্ষায় হচ্ছে বর্গ, গাছে গোত্র, আবার এই গাছ অর্থ হচ্ছে গণ, প্রস্ফুটিত মানে প্রজাতি। আর যদি ইংরেজিতে আসে তাহলে আমরা বলতে পারি কিং ফিলিপ অর ডেভিড কাম ওভার ফর গুড সোপ। তাহলে এখানে কিং মানে কিংডম, কিং মানে এখানে আমার কিংডম। ফিলিপ অর ডেভিড, এখানে ফিলিপ মানে ফাইলাম যার অর্থ পর্ব, আর ডেভিড যার অর্থ আমরা ডিভিশন ব্যবহার করেছি বা বিভাগ। এখানে একটা প্রশ্ন আসতে পারে, একই পর্যায়ে দুটি নাম কেন? এটা একটু সূক্ষ্ম পার্থক্য আছে, বড় পার্থক্য না। যদি কোনো বস্তু প্রাণীর নামকরণ করি আমরা, সেক্ষেত্রে আমরা ফাইলাম ব্যবহার করব, প্রাণীর নামকরণে ফাইলাম। আর যদি উদ্ভিদ হয়, উদ্ভিদের নামকরণের ক্ষেত্রে আমরা ডিভিশন ব্যবহার করি। এই জিনিসটা একটু মাথায় রাখবে, ভবিষ্যতে উপরের ক্লাসে লাগবে, যে প্রাণীর নামকরণের ক্ষেত্রে শ্রেণীবিন্যাসটা ফাইলাম হবে, আর উদ্ভিদের নামকরণের ক্ষেত্রে শ্রেণীবিন্যাসের দ্বিতীয় ধাপটা হবে ডিভিশন বা বিভাগ। তারপরে পরবর্তী আছে কাম। কাম এখানে ক্লাস বুঝিয়েছে, ওভার অর্থ এখানে অর্ডার বুঝিয়েছে, ফর মানে ফ্যামিলি, গুড মানে জেনাস, আর সুপ মানে স্পেসিস। কিং ফিলিপ অর ডেভিড কাম ওভার ফর গুড সোপ, ভালো একটা সুপের জন্য তারা আসছে, যার অর্থটা দাঁড়ায়। তো এটাকে আমি যদি ভেঙে ভেঙে বলি তাহলে আমরা এই সিরিয়ালটা অটোমেটিক এসে পড়বে। তো এই ছিল আমাদের শ্রেণীবিন্যাসের ধাপ। এখান থেকে একটা ছোট প্রশ্ন বা সৃজনশীল ক্ষয়ের প্রশ্ন বা সংক্ষিপ্ত প্রশ্ন আসে অনেক সময়, সেটা হচ্ছে নেস্টেড হায়ারার্কি কি। অনেক সময় বর্তমানে প্র্যাকটিক্যাল ভাইভাতে প্রশ্ন জিজ্ঞাসা করা হয়। তো নেস্টেড হায়ারার্কি কি বলছে? একটি জীবকে প্রজাতি পর্যায়ে বিন্যাসে 7টি ধাপ রয়েছে। একটু আগে দেখলাম 7টি ধাপ রয়েছে। এই ধাপগুলোর উপরের ধাপ বড় সেট, আর নিচের ধাপ হচ্ছে তার উপসেট। তাহলে আমি যদি বলি রাজ্য, রাজ্যের উপসেট পর্ব, পর্বের উপসেট শ্রেণী, শ্রেণীর উপসেট বর্গ, এভাবে কনসিকুয়েন্টলি যাবে। যেমন রাজ্যের উপসেট বলা হয়েছে বর্গ, বর্গের উপসেট বলা হয়েছে শ্রেণী ইত্যাদি। শ্রেণীবিন্যাসের এই পদ্ধতিকে বলা হয় নেস্টেড হায়ারার্কি, অর্থাৎ একটা থেকে যে আরেকটা আমার সিকোয়েন্স ভাবে আসতেছে, মানে যে তখন এটাকে বলা হয়, কি বলা হয়, যে নেস্টেড হায়ারার্কি। অনেক সময় 1 নম্বরের প্রশ্ন আসে। এখন আমাদের পৃথিবীতে অনেক প্রজাতির প্রাণী বলি, উদ্ভিদ বলি নামকরণ আছে। তো আমাদের মাধ্যমিক বইতে মানুষের শ্রেণীবিন্যাস সম্বন্ধে বলা হয়েছে, এবং প্রত্যেকটা শ্রেণীবিন্যাস তার রাজ্য কি পর্ব কি এটা বলা হয়েছে, এবং এটা কেন আসছে এর ব্যাখ্যাও দেওয়া হয়েছে, বৈশিষ্ট্য দেওয়া হচ্ছে। এবং বিগত 2 বছর ধরে কুমিল্লা বোর্ডে এই লাস্ট 26 সালে আসছে, তার আগেও রাজশাহী বোর্ড 23 সালে সম্ভবত আসছে। তো এই জন্য আমাদের মানুষের শ্রেণীবিন্যাস জানা খুবই জরুরি। চলো আমরা এখন মানুষের শ্রেণীবিন্যাস সম্বন্ধে অবগত হই। তো আমরা এখন মানুষের শ্রেণীবিন্যাস নিয়ে আলোচনা করব। তো মানুষের শ্রেণীবিন্যাসের 7টি ধাপ।
কী কী কারণে এটা হয়েছে বা এই ধাপগুলো নিয়ে আমরা এখন দেখব। প্রথমে আমাদের রাজ্য ছিল, মানুষের রাজ্য হচ্ছে অ্যানিমেলি। আমরা জানি রাজ্য মোট 5টা আছে, এর মধ্যে একমাত্র অ্যানিমেলি রাজ্যই শুধুমাত্র প্রাণীদের জন্য। অ্যানিমেলি রাজ্যের বৈশিষ্ট্যগুলো আমরা বিগত ক্লাসে পড়েছি, তারপর একটু দেখে নিই কী বলা হয়েছে এখানে। এরা সুকেন্দ্রিক, অর্থাৎ এদের নিউক্লিয়াস সুগঠিত, বহুকোষী, অনেকগুলো কোষ নিয়ে গঠিত, পরভোজী, যেটাকে আমরা বলেছিলাম হেটারোট্রফিক, অর্থাৎ যারা পরের খাবারের জন্য পরের ওপর নির্ভরশীল, এবং বলছি এদের জটিল টিস্যুতন্ত্র বিদ্যমান, জটিল টিস্যুতন্ত্র এদের আছে। তারপরে পর্ব হচ্ছে করডাটা। করডাটা বললে একটা কথা মাথায় আসে, সেটা হচ্ছে মেরুদণ্ডী কথাটা, অর্থাৎ জীবনে কোনো এক পর্যায়ে এদের কি থাকে, নটকট থাকে, যেটা আমরা মেরুদণ্ড বলতে পারি। মেরুদণ্ড থাকলে তাদেরকে বলা হয় করডাটা। তার পরবর্তী আসতেছে শ্রেণী মামালিয়া। মামালিয়া বা ম্যামালিয়া যেটাই বলি, ম্যামালিয়া মানে হচ্ছে যে ম্যামাল গ্রন্থ। ম্যামাল মানে হচ্ছে মানে স্তন গ্রন্থি আছে, অর্থাৎ বাচ্চাকে বুকের দুধ খাওয়ায় এবং লোম অথবা যে চুল আছে, অর্থাৎ শরীরের ভিতরে লোম অথবা কি থাকবে, চুল থাকবে। বর্গ হচ্ছে প্রাইমেট। প্রাইমেট বর্গের একটা প্রধান বৈশিষ্ট্য আঁকড়ে ধরা। অন্যান্য প্রাণী কিন্তু আঁকড়ে ধরতে পারে না, আমরা আঁকড়ে ধরার উপযোগী হাত আছে। তাদের ঘ্রাণ শক্তি অপেক্ষা দৃষ্টিশক্তি বেশি উন্নত, তারা অনেক দৃষ্টিশক্তির দিকে বেশি ফোকাস করতে পারে। এদের গোত্র হচ্ছে হোমিনিডি। বানানটা খেয়াল করো, NI কিন্তু, হ্যাঁ, হোমিনিডি, DAA। তো শিম্পাঞ্জি, গরিলা, বানর প্রভৃতির সাথে এদের সাদৃশ্য আছে, যার কারণে এটাকে হোমিনিডি গোত্রে অন্তর্ভুক্ত করা হয়েছে। তার পরবর্তী দুটো প্রজাতি গণ হচ্ছে হোমো। এখানে হাতে লিখবে, নিচে দাগ দিতে হবে। কেন দাগ দিতে হবে এটা আমরা একটু পরেই বলবো, আমাদের দ্বিপদ নামকরণ নিয়মাবলীতে আসবে। তো এখানে কি বলা হয়েছে, হোমো কেন দেহের অনুপাতে মস্তিষ্ক বড় এবং 2 পায়ে হাঁটতে পারে, অর্থাৎ এই যারা হোমো গণ অন্তর্ভুক্ত তার প্রত্যেকেই 2 পায়ে হাঁটতে পারে, ঠিক আছে। আর এখানে বলা হয়েছে প্রজাতি কি হোমো সেপিয়েন্স, চওড়া এবং খাড়া কপাল, অর্থাৎ কপালটা একটু চওড়া এবং মানে খাড়া হবে। খুলির হাড় হোমোগণের, এই হোমোগণের অন্য প্রজাতির তুলনায় পাতলা এবং বুদ্ধিভিত্তিকভাবে, যে কথাটা বলি, অন্যান্য প্রাণী থেকে এইখানে তার ইন্টেলিজেন্সটা এখানে বেশি থাকে, তো বুদ্ধিভিত্তিকভাবে তারা কি থাকবে, উন্নত থাকবে। তো এই ছিল মানুষের শ্রেণীবিন্যাস। এখন আমরা আলোচনা করব দ্বিপদ নামকরণ নিয়ে। চলো আমরা দেখি দ্বিপদ নামকরণে কি বলা হয়েছে। তো এখন আমরা দ্বিপদ নামকরণ নিয়ে কিছু তথ্য জেনে নিই। আগে প্রথমে জেনে নিই দ্বিপদ নামকরণ জিনিসটা কি। তাহলে এখানে বলা হয়েছে যে জীবের গণ ও প্রজাতি নামের 2টি অংশ নিয়ে, কি বললাম, আমরা যে বললাম শ্রেণীবিন্যাসের যে ধাপগুলা, সেই ধাপের সর্বশেষ যে 2টা ধাপ ছিল গণ ও প্রজাতি। তো বলছে জীবের গণ ও প্রজাতির নামের 2টি অংশ নিয়ে যে বৈজ্ঞানিক নামকরণ হয় তাকে দ্বিপদ নামকরণ, ইংলিশে বলে বাইনোমিয়াল নোমেনক্লেচার। বাই মানে 2, নোমিয়াল মানে নাম, দ্বিপদ নামকরণ বলা হয়। দ্বিপদ নামকরণ সর্বপ্রথম ব্যবহৃত হয় 1753 সালে স্পেসিস প্ল্যান্টেরাম। দেখো বইটার নামও দ্বিপদ, স্পেসিস প্ল্যান্টেরাম। যে বইয়ের লেখক হচ্ছে ক্যারোলাস লিনিয়াস, বিজ্ঞানী, উনি নিজে ক্যারোলাস লিনিয়াস লেখক উনি। তো এখানে 1753 সালে সর্বপ্রথম স্পেসিস প্ল্যান্টেরাম নামক বইয়ে দ্বিপদ নামকরণ প্রথম ব্যবহৃত হয়। এই জন্য দ্বিপদ নামকরণ এবং শ্রেণীবিন্যাস এই দুইটারই জনক হচ্ছে ক্যারোলাস লিনিয়াস। বর্তমানে দ্বিপদ নামকরণের জন্য 2টি সংস্থা কাজ করছে। উদ্ভিদের নাম প্রদানকারী সংস্থা হচ্ছে ইন্টারন্যাশনাল কোড অফ বটানিক্যাল নোমেনক্লেচার, ইংলিশে আমরা সংক্ষেপে বলি ICBN। আর প্রাণীর নাম প্রদানকারী সংস্থা হচ্ছে ইন্টারন্যাশনাল কোড অফ জুওলজিক্যাল নোমেনক্লেচার, যেটাকে আমরা সংক্ষেপে বলি ICZN। তো এখন দেখো চলো আমরা দ্বিপদ নামকরণের কিছু পদ্ধতি দেখে নেই। কিছু পদ্ধতি দ্বিপদ নামকরণে ব্যবহৃত হয়, চলো দেখি। তো এখন আমরা দ্বিপদ নামকরণের পদ্ধতিগুলো নিয়ে একটু বিস্তারিত আলোচনা করি। বলা হয়েছে যে নামকরণ ল্যাটিন ভাষায় বা ল্যাটিন ভাষার মতো করে উপস্থাপন করতে হবে, অর্থাৎ আমরা জানি পৃথিবীতে অনেক ভাষা আছে। যখন বিজ্ঞানীরা বসলো যে কোন ভাষা নামকরণ করা হবে, তো কেউ বললো ইংরেজি, কেউ ফ্রেঞ্চ, কেউ একজন এক এক ভাষায় বললো। দ্বিপদ নামকরণে যে ICBN, ICZN এর প্রতিষ্ঠাতা APD ক্যান্ডল, আমার বাড়ি ছিল ফ্রান্সে। তো প্রত্যেকে তার নিজ নিজ মানে ভাষার কথা বললো। তখন বিজ্ঞানী চিন্তা করলো যে এমন একটা নাম ভাষা আমরা সিলেক্ট করবো যেটা বর্তমানে প্রায় বিলুপ্ত বা ওই ভাষা বেশি ব্যবহার করা হয় না। তখন বিজ্ঞানী এই ভাষাটা সিলেক্ট করলো যে ল্যাটিন ভাষা। আর যদি ল্যাটিন ভাষা না হয়, কমসে কম যাতে ল্যাটিন ভাষার মতো হয়, ল্যাটিন ভাষার মতো করে হয়। যেমন তারপরে আমরা দেখি কি লাগছে, বৈজ্ঞানিক নামের 2টি অংশ থাকবে। আগেই বলেছিলাম বৈজ্ঞানিক নামকরণের 2টি অংশ, প্রথম অংশটি গণ আর দ্বিতীয় অংশটি প্রজাতি।
তারপরে বলা হয়েছে জীবজগতের প্রতিটি বৈজ্ঞানিক নামকে অনন্য হতে হবে। এখানে একটা কথা বলেছে অনন্য, অনন্যকে ইংলিশে বলা হয় ইউনিক। ইউনিক ইউনিক বলা হয় এখানে। তো ইউনিক জিনিসটা কি, অর্থাৎ আমরা যেমন দেখি আমাদের একটা স্কুলে গেলে একই নামে একাধিক ব্যক্তি থাকতে পারে, যেমন সাদিয়া নামে অনেক ব্যক্তি, জান্নাত নামে অনেক মেয়ে থাকে। তো দেখা যায় যে তখন আবার পরিচয় যে ও কোন রোল, কোন জান্নাত বা কোন এলাকার জান্নাত। তো কিন্তু বৈজ্ঞানিক নামকরণের ক্ষেত্রে কিন্তু বিষয়টা এমন না, সেখানে প্রত্যেকটা জীবের নাম অনন্য হতে হবে, অর্থাৎ একই নাম দুইটা জীবের ক্ষেত্রে ব্যবহার করা যাবে না। পরবর্তী বলা হয়েছে যে বৈজ্ঞানিক নামের প্রথম অংশের প্রথম অক্ষর বড় হাতের হবে। আমরা যদি দেখি একটু নিচে হোমোসেপিয়েন্স, এটা প্রথম অংশ, তার প্রথম অক্ষরটাও কিন্তু বড় হাতের, এবং বাকিগুলো ছোট হাতের হবে, এবং বাকিগুলো ও এম ও ছোট হাতের। দ্বিতীয় অংশটি ছোট অক্ষর দিয়ে লিখতে হবে, দ্বিতীয় অংশটা পুরোটাই ছোট হাতের, এখানে কোনো বড় হাতের নেই। বৈজ্ঞানিক নাম মুদ্রণের সময় সর্বদা ইটালিক অক্ষর, অর্থাৎ ইটালিক অক্ষর লিখতে হবে বলতে আমরা যদি যারা ল্যাপটপে কাজ করি, আমরা ওয়ার্ডে কাজ করে দেখবো যে BIU, এই আই যে একটা অপশনটা আছে ওয়ার্ডে দেখবা, এটা মূলত ইটালিক। এটা দিলে শব্দটা একটু বাঁকা হয়ে যায়, ডান দিকে বাঁকা হয়ে যায়। তো যদি আমরা মুদ্রণ করি, অর্থাৎ আমরা ল্যাপটপে লিখতে চাই নামগুলা, তখন সেক্ষেত্রে কিন্তু আমাদের ইটালিক অক্ষর লিখতে হবে, তখন আর দাগ দেওয়া চলবে না। হাতে লেখার সময় গণ প্রজাতির নামের নিচে আলাদা করে দাগ দিতে হবে। তো গণ নিচে আলাদা দাগ দিতে হবে, প্রজাতির নামের নিচে আলাদা দাগ দিতে হবে। যদি কয়েকজন বিজ্ঞানী একই জীবকে বিভিন্ন নামকরণ করেন, তবে অগ্রাধিকার আইন অনুসারে প্রথম বিজ্ঞানী কর্তৃক প্রদত্ত নামটি গৃহীত হবে। অর্থাৎ এখানে বলা হয়েছে একই সাথে, মানে পৃথিবীর বিভিন্ন জায়গায় আমি সেম টু সেম হইতে পারে যে সেম টাইমে একটা জীব দুই জায়গায় আবিষ্কার হয়েছে, তখন দুজনই নামকরণ করছে এবং ICBN বা ICZN তারা এটাকে সাবমিট করছে। তো সেক্ষেত্রে যার নামটা আগে সাবমিট হবে ওই নামটাই গৃহীত হবে। যখন আমরা যেমন আমরা জানি যে রেডিও আবিষ্কারের সময় ইতালির বিজ্ঞানী গুগলিয়ামো মার্কিনি আর বাংলাদেশে আমাদের বিজ্ঞানী স্যার জগদীশ চন্দ্র বসু দুজনই সেম টাইমে রেডিও আবিষ্কার করছে, কিন্তু অগ্রাধিকার ভিত্তিতে ইতালির বিজ্ঞানীকে রেডিওর আবিষ্কার জনক বলা হয়েছে। যদিও কিছুদিন আগে জগদীশ চন্দ্র বসুকেও বলা হয়েছে যে উনিও রেডিও আবিষ্কারের একজন মূল ভূমিকা হিসেবে পালন করছে, ওনাকে এই স্বীকৃতি দেওয়া হয়েছে। সেই হিসাবে আমরা বাংলাদেশ হিসেবে, বাঙালি হিসেবে আমরা গর্বিত। পরবর্তীতে সর্বশেষ যেটা বলা হয়েছে যে যিনি প্রথম কোনো জীবের বিজ্ঞানসম্মত নাম দিবেন, যে নাম দিবেন তার নাম প্রকাশের সাল, তার নাম এবং প্রকাশের সাল, অর্থাৎ তার নাম এবং প্রকাশের সাল উক্ত উক্ত জীবের বৈজ্ঞানিক নামের শেষে সংক্ষেপে সংযোজন করতে হবে। যেমন দেখি হোমোসেপিয়েন্স, এখানে এল লেখা, এখানে এলটা বলতে লিনিয়াসকে বোঝানো হয়েছে, বিজ্ঞানী লিনিয়াস মানুষের নামকরণটা করেছেন এবং উনি কত সালে করেছেন? 1758 সালে। তো এই ছিল আমাদের দ্বিপদ নামকরণের পদ্ধতি। তো পরীক্ষাতে আমাদের দ্বিপদ নামকরণের পদ্ধতি প্রায় আসে, তবে সরাসরি এভাবে অত বলবে না যে দ্বিপদ নামকরণ পদ্ধতি লেখো, এভাবে অত বলতে পারে যে আমরা যদি একটু বলি যে আমার একটা কাঁঠাল লিখে দিল, কাঁঠাল লিখলো, অথবা একটা সংকেত দিল, তারা আমরা বুঝতেছি কাঁঠাল, যে বলো যে উক্ত জীবের নামকরণের পদ্ধতি বর্ণনা করো। তাহলে আমরা বলবো যে উক্ত জীবের নামকরণ পদ্ধতি, উক্ত জীবটি হলো কাঁঠাল, বা তার নামকরণ পদ্ধতি নিচে দেওয়া হলো। প্রত্যেকটা পয়েন্টই ঠিক থাকবে, শুধু প্রথমে আমরা কাঁঠাল অ্যাড করে দিব, বা যেটা আসে সেটা অ্যাড করবো। যেমন আমি বলবো কাঁঠালের নামকরণ ল্যাটিন ভাষা বা ল্যাটিন ভাষার মতো হতে হবে। কাঁঠালের বৈজ্ঞানিক নামে দুটি অংশ থাকবে, প্রথম অংশ গণ, দ্বিতীয় অংশ প্রজাতি, যেমন আর্টোকার্পাস, হেটারোফাইলাস। কাঁঠালের বৈজ্ঞানিক নামে প্রথম অংশের প্রথম অক্ষর বড় হাতের হবে, বাকিগুলো ছোট হাতের হবে, দ্বিতীয় অংশটি ছোট অক্ষর দিয়ে লিখতে হবে, যেমন আর্টোকার্পাস, হেটারোফাইলাস আমরা যদি বলি। এরপরে বৈজ্ঞানিক নাম মুদ্রণের সময় সর্বদা এটি লক্ষ্য লিখতে হবে, মানে যে কোনো কথা বলবো সামনে আমরা কাঁঠালটা মানে অ্যাড করবো, বা রুই মাছ আসলে রুই মাছ, বা ইলিশ আসলে ইলিশ, মানে যেটা আসে আর কি, আমার যে জিনিসটা আসে ওই জিনিসটা আমি সামনে অ্যাড করে দিব। তখন আমাদের যে টিচার, সংশ্লিষ্ট টিচার খাতা দেখবেন, উনি বুঝবে যে না স্টুডেন্ট একটু ক্রিয়েটিভ আছে, যে উনি গতানুগতিক মুখস্থ বিদ্যায় সে না লিখে সে মানে জিনিসটাকে সাজিয়ে লিখেছে এবং উদ্দীপকের সাথে সেটাকে সংশ্লিষ্ট করেছে। এই জন্য আমরা এটাকে সংশ্লিষ্ট করার চেষ্টা করব। তো এই ছিল আমাদের দ্বিপদ নামকরণের পদ্ধতি 8টি, এটা আমরা খুব ভালো করে খেয়াল করব। প্রতি বছরই কোনো না কোনো বোর্ডে বা ম্যাক্সিমাম বোর্ডে এই প্রশ্নটা আসে, তো এই জিনিসটা আমরা মাথায় রাখবো। এখন আমাদের দ্বিপদ নামকরণের পদ্ধতির পরে আমাদের কিছু নামকরণ আছে, ওই নামকরণগুলো আমরা একটু খেয়াল করবো। এটা সবই বইয়ে আছে। আমি তারপরে কিছু ইম্পর্টেন্ট নামকরণগুলো একটু বলে দিচ্ছি, এগুলো তোমরা নিজেরা একটু প্র্যাকটিস করে নিবে। এখানে অনেক সময় সংক্ষিপ্ত প্রশ্ন হিসাবেও আসে। আমরা দেখি কি কি বৈজ্ঞানিক নামকরণ আছে।
কারণ মানুষ তো আমরা পড়লাম। তারপরে যেগুলা জাতীয়, আমাদের জাতীয় কি আছে এখানে, জাতীয় ফুল যদি আমি বলি শাপলা, তো শাপলার অনেক সময় আসে শাপলা। শাপলা আমাদের ছিল নিমফিয়া, নিমফিয়া নৌচালি। তারপর আমাদের জাতীয় ফল কাঁঠাল, একটু আগে বললাম কাঁঠাল, আর্টোকার্পাস, আর্টোকার্পাস আমাদের হেটারোফাইলাস আছে এখানে। তারপর আমাদের জাতীয় আমাদের জাতীয় পশু বাঘ, রয়্যাল বেঙ্গল টাইগার যেটা বলি আমাদের। এভাবে এগুলো ভালো করে শিখবে, প্যান্থেরা, টাইগ্রিস। তারপরে জবা আসে অনেক সময়, জবা, হিবিস্কাস, হিবিস্কাস, রোজা সাইনেন্সিস। তারপরে আমাদের মৌমাছি আসে, মৌমাছি হচ্ছে এপিস ইন্ডিকা। বর্তমানে আমাদের আমের মৌসুম, আমও আসে অনেক সময়, আম, ম্যাঙ্গিফেরা ইন্ডিকা। তারপরে আমাদের অনেক সময় ইয়া আসে, আমাদের এখানে আছে ইয়া আম আছে। তারপরে জীবাণু ক্ষেত্রে আসে যেমন আরশোলা আসতে পারে, আরশোলা, পেরি প্লানেটা, আমেরিকানা। তারপরে কোনো ব্যাং, বোফো, মেলানোস, টিকটাস। তারপরে অনেক সময় আমাদের ইলিশও আসতে পারে, দেখে নাও সবাই। ইলিশ জাতীয় মাছ, বানানটা খেয়াল করে নিবা। টেনুয়ালুসা ইলিশা। তো যাই হোক, এরকম দু একটা আরো বাদ পড়তে পারে। ধান অনেক সময় আসে। জাতীয়গুলো একটু খেয়াল করবা, জাতীয় ফল, ফুল, ফল, পশু, জাতীয় মাছ, এগুলো একটু ভালো করে খেয়াল করবা। আর পাশাপাশি কিছু আছে ওগুলো খেয়াল করবা। তারপরে এখানে আমাদের একটু আগে বললাম কলেরাও আসে, কলেরা জীবাণু। বিপ্রিয় কলেরি, বিপ্রিয় কলেরি। তারপরে পাট আছে, ইয়ে আছে, এগুলো আসতে পারে। তো যাই হোক, আমরা এই জিনিসগুলো একটু মাথায় রাখবো। তো এগুলো অনেক সময় নৈবেদ থেকে আসে, যে নিচের কোনটি অমুক নামের, অমুকের বৈজ্ঞানিক নাম, বাঘের বৈজ্ঞানিক নাম, জবার বৈজ্ঞানিক নাম নৈবেদ থেকে আসে। তো এই ছিল আমাদের আজকের জীববিজ্ঞানের প্রথম অধ্যায়ের সর্বশেষ পাঠ। তো আমরা চেষ্টা করব যে কনসিকুয়েন্টলি আমরা অন্যান্য পার্টগুলো সামনে ভিডিও নিয়ে আসতে। তোমরা বেশি বেশি ইয়া করবে, লাইক, কমেন্ট, শেয়ার, এবং নিজেও এখান থেকে সাবস্ক্রাইব করবে, বন্ধুবান্ধবদেরকে সাবস্ক্রাইব করতে বলবে। জাভেদ অনলাইন একাডেমির সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।